নির্ভয়ে ভোট দিতে পারবে জনগণ, বিশ্বাস করে বিএনপি, বলেছেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। প্রধান উপদেষ্টার টাইম ফ্রেমেই হবে নির্বাচন, জানিয়েছেন সিইসি। দিনক্ষণ ঠিক হবে সব দলের মতামতে, বলেছেন প্রেস সচিব। রক্ত দিয়ে হলেও সীমান্ত সুরক্ষায় প্রত্যয় স্বরাষ্ট্র উপদেষ্টার। নানা সুবিধা বন্ধ হওয়াতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে ভারত, অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের। পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দুদকের, ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি। শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। গুম তদন্ত কমিশনের বৈঠকে সিদ্ধান্ত, দাভোস সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন কাল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। নির্ভয়ে ভোট দিতে পারবে জনগণ, এই নীতিতে বিশ্বাস করে বিএনপি, বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের ভাবমূর্তির ক্ষতি হয় এমন কিছু করা যাবে না উল্লেখ করে আগামী নির্বাচন সহজ হবে না বলেও স্মরণ করিয়ে দেন তিনি। এদিকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত দ্রুত নির্বাচন হবে তত দ্রুত সংকট কাটবে। আবার দুর্নীতি শুরু হয়েছে দাবি করে সুশাসনের দিকে নজর দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি অনুরোধ তার। ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে, সেদিকে লক্ষ্য রাখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান নেতারা। আহমেদ সরারের রিপোর্ট। বিগত ১৬-১৭ বছর স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সময় তিনি বলেন, জবাবদিহিতা নিশ্চিত হলেই পরিবর্তন আসবে। আমি আমার আদর্শের কথা বলবো, আরেকজনের আদর্শের কথা বলবে। আমি সুযোগ পেলে আমার আদর্শ বাস্তবায়ন করব, জনগণ যদি আমাকে সুযোগ দেখে। অন্য কেউ সুযোগ পেলে তাকে যদি জনগণ সুযোগ দেয়, সে তার আদর্শ বাস্তবায়ন করবে, যা তার জনগণের সামনে উপস্থাপন করবে। বাট একটি ক্ষেত্রে যে কোনো মূল্যে এক জায়গায় আমাদেরকে থাকতে হবে, সেটি হচ্ছে নির্দিষ্ট সময় পরে পরে দেশের নিয়ম, আইন, কানুনের, সংবিধান যে সময়টি বেঁধে দিবে, সেই সময় পরে পরে অবশ্যই রাষ্ট্রের বা সরকারের প্রতিটি পর্যায়ে যেখানে নির্ধারিত হবে সেখানে ভোট হতে হবে। সেটি জাতীয় সংসদ হোক, সেটি পৌরসভা হোক, ইউনিয়ন পরিষদ হোক, যেটি হোক না কেন। অর্থাৎ জবাবদিহিতা, ভোটই একমাত্র, ভোটের অধিকার একমাত্র জবাবদিহিতা তৈরি করতে পারে। বিভ্রান্তিকর কাজ করা থেকে বিরত থাকার ও মানুষের পাশে থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আমাদেরকে সতর্ক সচেতন হতে হবে সহকর্মী বৃন্দ। বারে বারে আমি বলছি, আমি আজকে গত কয়েক মাস ধরে বলছি, সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে যে আমরা তাদের সাথে আছি, জনগণ বোঝে আমরা তাদের পাশে আছি, জনগণ বোঝে যে জনগণ যেভাবে চায় আমরা সেভাবেই আছি, জনগণের প্রত্যাশা অনুযায়ী আমরা সেভাবেই তাদের পাশে আছি। বিএনপি নেতারা বলেন, স্বাধীনতার উষালগ্নে যেখানে রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন, সেখানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সফলতা দেখিয়েছেন। শুধু তাই নয়, রাষ্ট্র পরিচালনায় যখন রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছেন, তখনও তিনি আবির্ভূত হয়েছেন ত্রাতা হিসেবে। ২৪-এর গণ আন্দোলনেও জিয়া বেশ প্রাসঙ্গিক বলে মন্তব্য তাদের। প্রতিটি জিনিসের দাম বেড়ে গেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অনুগ্রহ করে ওই দিকে নজর দিন, অনুগ্রহ করে সুশাসনের দিকে নজর দিন। এখন আপনার সরকারের যারা আমলা আছে, যারা কর্মচারী কর্মকর্তা আছে, তারা কিন্তু আবার শুরু করেছে আগের মতো কাজ। দুর্নীতি শুরু হয়ে গেছে। ওই যুক্তি খুব কড়া যুক্তি, যা গিয়ে সংস্কার হবে তারপরে নির্বাচন হবে। নির্বাচন কেন চাইছি আমরা? নির্বাচন চাইছি যে নির্বাচন ছাড়া, একটা নির্বাচিত সরকার ছাড়া কখনোই আপনার সেই শক্তি পাওয়া যায় না, সেই ম্যান্ডেট পাওয়া যায় না, সেই লেজিটিমেসি পাওয়া যায় না, বৈধতা পাওয়া যায় না। যত দ্রুত হয় ততই দেশের সংকট দ্রুত কাটবে, রাজনৈতিক সংকটগুলো মোকাবেলা করা সম্ভব হবে। যে সরকারকে আমরা সমর্থন করি, যত শীঘ্র সম্ভব একটি নির্বাচন দিয়ে জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে তারা বিদায় নেবেন, তাহলেই তাদের জন্য এটা সম্মানজনক হবে এবং দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। দলের নেতারা বলেন, শহীদ জিয়া শুধু একটি দেশের ভিত্তি দিয়ে যাননি, দেশের উন্নয়নের ভিত্তিও দিয়ে গেছেন। আমাদের এই মুহূর্তে করণীয় শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করা,
তার মতো সৎ দেশপ্রেমিক হওয়া আমাদের এই দলের উপরে কোনো ধরনের কলঙ্ক যাতে না আসে, প্রত্যেকটি কর্মীকে নেতাকে সেই জন্য সজাগ থাকতে হবে। আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনকে বলতে চাই, যত বড় নেতাই হোক দুর্নীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে বহিষ্কার করে দেবেন। আমরা একজন দুজন ব্যক্তির জন্য আমাদের দেশ এবং জাতির এবং দলের ভাগ্যকে বিপর্যয়ের সামনে নিতে চাই না। একদিনে আসমান থেকে টপকে 5ই আগস্ট পতিত হয় না। It's a result of continuous, it is a cumulative result of continuous democratic movement and fight. ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য যেটা সৃষ্টি হয়েছে, সেই জাতীয় ঐক্যে ফাটল সৃষ্টি হওয়ার মতো কোনো পদক্ষেপ আমরা এখন দেখছি যেটা জাতির জন্য কল্যাণ বয়ে আনবে না। আমরা জাতি হিসেবে আবার ঐক্যবদ্ধ হয়েছি, ফ্যাসিস্টকে বিতাড়িত করেছি এবং রাজনীতিতে তারেক রহমান সাহেব যে নতুন টোন সেট করেছেন সেটা আমাদেরকে বুঝতে হবে, ধারণ করতে হবে, সেটাকে মাথায় রেখে আগামী দিনে চলতে হবে। সততার কোনো বিকল্প নাই। বিএনপিতে সবকিছু আছে, যদি আমরা সৎ থাকতে পারি, সৎভাবে আগামী দিনে আমাদের পথ চলতে পারি, বিএনপিকে রুখে দেওয়ার শক্তি বাংলাদেশে কেউ নাই। যে ছাত্র জনতার কাজ ছাত্র জনতা করেছে। রাজনৈতিক দল হিসাবে দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, তারা বাংলাদেশে গণতন্ত্রে ফিরে আনার ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছে। জিয়ার আদর্শ ধারণ করতে না পারলে মানুষের মন থেকে ছিটকে যেতে হবে বলেও দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। যখন স্বৈরাচার এরশাদ আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটোই একসাথে চলতে পারে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করতে হবে বলেও মন্তব্য তার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা জানান তিনি। মির্জা ফখরুল আরও বলেন, 4 সংস্কার কমিশনের যেসব সুপারিশ দিয়েছে তা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত প্রয়োজন। ঐক্যমত ছাড়া এসব সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব নয়। রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সরকারের সহযোগিতা ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সংস্কারও চলবে, নির্বাচন হবে এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনে উদযাপন হলো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। দিবসটি উপলক্ষে দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ে বরিশাল জেলা ও মহানগর বিএনপির আলোচনা সভা হয়েছে। এতে দলের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে র্যালি হয়েছে চট্টগ্রামে। সকালে মহানগরীর 2 নম্বর গেটে বিপ্লব উদ্যান থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের নেতৃত্বে এই র্যালিটি বের হয়। পরে বিপ্লব উদ্যানে ফুলেল শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া ও মোনাজাত হয়। জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। কলারোয়া উপজেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। দিবসটি উপলক্ষে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শহরের ফুলবাড়িয়া ঈদগাহ মাঠে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে সিলেটের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খাদ্য বিতরণ করেন জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে জিয়াউর রহমানের স্মৃতিচারণ ও আলোচনা সভায় শহীদ জিয়ার বিভিন্ন কর্মের কথা তুলে ধরেন বক্তারা। স্বাধীনতার ঘোষক বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ার সারিয়াকান্দিতে চরবাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জেলা যুবদলের আয়োজনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। দিবসটি উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগারের উদ্যোগে মানিকগঞ্জে চিত্রাঙ্কন, কুইজ ও হামনাদ প্রতিযোগিতা হয়েছে মানিকগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ে। এতে জেলার ৩৫টি স্কুল কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। ময়মনসিংহের মুক্তাগাছায় পৌর বিএনপির উদ্যোগে ১০,০০০ অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল তুলে দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু। পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিনে কুড়িগ্রামে দলীয় পতাকা উত্তোলন শেষে স্থানীয় কমিউনিটি সেন্টারে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব সোহেল হোসাইন কায়কোবাদ ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু সহ অনেকে। পরে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে ৮৯তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে নাটোরে। আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সভায় বক্তারা বলেন, জিয়াউর রহমানের দেখানো পথেই আধিপত্যবাদ থেকে দেশ মুক্ত হবে ও গণতন্ত্র ফিরে পাবে। পরে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে সকালে পিরোজপুর জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল হয়। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আগামী দিনে বিএনপি এগিয়ে যাবে। জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। দলীয় কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে আলোচনা সভা শেষে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পরে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। জয়পুরহাটে জেলা বিএনপির উদ্যোগে শহরের রেল গেটে বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন শেষে জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে হয় আলোচনা সভা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার জন্মভূমি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জিয়া বাড়িতে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আশপাশের কয়েক গ্রামের শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব শীতবস্ত্র বিতরণ করেন। নেতাকর্মী ও সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন তিনি। বলেন, দেশে যখন খাদ্য সংকট, খাবারের জন্য মানুষ হাহাকার করেছে, ঠিক সেই অবস্থায় দায়িত্ব নিয়ে দেশ গড়েছেন। দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। শেখ হাসিনা সরকারের সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য র্যাব, পুলিশকে ব্যবহার করে দেশে খুনের রাজত্ব কায়েম করেছিল শেখ হাসিনা। কেন্দ্রীয় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দলের সভাপতি এস.এম. জিলানী। প্রধান নির্বাচন কমিশনার এ.এম.এম. নাসির উদ্দিন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার টাইম ফ্রেম অনুযায়ী আগামী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। বলেন, রাজনীতির মধ্যে ঢুকতে চায় না কমিশন, সংবিধানের মধ্যেই থাকতে চায়। আগামী ৬ মাসের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শেষ হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সকালে নির্বাচন কমিশনের ইউএনডিপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব বলেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, আইন বহির্ভূত কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। সন্দেহ দূর করার জন্যই নতুনভাবে ভোটার তালিকা যাচাই করা হচ্ছে। নতুন কমিশন একটি নিরপেক্ষ নির্বাচন দিতে বদ্ধপরিকর। নির্বাচন সঠিকভাবে পরিচালনা করতে ইউএনডিপির সাহায্য চাওয়া হয়েছিল এবং খুব দ্রুত সংস্থাটি সাড়া দিয়েছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। সিইসি আরও বলেন, কোনো রাজনীতির মধ্যে ঢুকতে চায় না কমিশন। আইন ও বিধিবিধান অনুযায়ী কাজ করে যাবে ইসি। কাল থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে বলে জানান সিইসি। একদম মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি।
এই রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। এদিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করেই নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ করা হবে। রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরে আর প্রয়োজনীয় সংস্কার চাইলে 2026 সালের জুনে নির্বাচন হতে পারে বলেও জানান তিনি। সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউটে বাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরাম BAJF আয়োজিত কৃষি সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দল হিসেবে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে তিনি জানান, গণহত্যা করেও এখন পর্যন্ত তাদের অনুশোচনা বোধ নেই। গণহত্যার সাথে জড়িতদের বিচার করবে অন্তর্বর্তীকালীন সরকার। বলেন, দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। অন্তর্বর্তী সরকারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দকৃত মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত যৌক্তিক বলেও দাবি প্রেস সচিবের। আশপাশের দেশগুলোর চেয়ে বাংলাদেশের সরকারি কর্মচারীদের বেতন কম বলেও জানান তিনি। রক্ত দিয়ে হলেও সীমান্ত রক্ষা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর ভূমি ভবনে এক অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চাঁপাই সীমান্তে উত্তেজনা সমাধানের পথে চিন্তার কিছু নেই, তবে সীমান্তে আগে ছাড় দেয়া হলেও আর কোনো ছাড় দেয়া হবে না। দুর্নীতি বন্ধে কঠোর বার্তা দেন তিনি। উপদেষ্টাদের পরিচয় দিয়ে কেউ তদবির করলে তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দুর্নীতিবাজ যত প্রভাবশালী আত্মীয় হোক, আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি। ভূমি, রেলওয়ে ও পুলিশে দুর্নীতি বন্ধ করে সেবা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সীমান্তে কাঁটাতারের বেড়া, বাংকার নির্মাণ ও BSF এর গুলিতে বাংলাদেশি আহত সহ বিভিন্ন কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে বাড়ছে উত্তেজনা। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে হঠাৎ কেনই বা সীমান্তে উত্তেজনা তৈরি করতে চাইছে ভারত? নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন ধরনের সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে ভারত। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতের দিক থেকে বাংলাদেশ বিরোধিতা বন্ধ হলেই দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হবে। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। গত বছরের 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ও তার সহযোগীরা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে দুই দেশের সম্পর্ক 53 বছরের মধ্যে একেবারে তলানিতে এসে ঠেকেছে। লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে 2 কিলোমিটার এলাকায় ভারতের কাঁটাতারের বেড়া, নওগাঁর ধামরাইহাট সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ চেষ্টা, সিলেটের বিয়ানীবাজারের গোঁজকাটা সীমান্ত এলাকায় 200 বছরের পুরনো মসজিদ পুনর্নির্মাণে বাধা, চলমান উত্তেজনার মধ্যে ভারতের নতুন উস্কানি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে BSF এর বাংকার নির্মাণের চেষ্টা। বাংলাদেশ ও ভারতের মধ্যে 1975 সালে যে সীমান্ত সমঝোতা স্বাক্ষরিত হয় তাতে বলা হয়েছিল, সীমান্ত রেখা বা জিরো লাইন থেকে 150 গজের মধ্যে কোনো পক্ষই প্রতিরক্ষা সামর্থ্য আছে এমন কোনো স্থাপনা করতে পারবে না। অথচ গত কয়েকদিন ধরে সেই আইন অমান্য করে ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে, যা অনেকটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, এভাবে চলতে থাকলে সংঘাত আরও বাড়বে। এটা একটা সতর্কবাণী, এটা আমাদের জন্য একটা শিক্ষা যে এই ঘটনাগুলো যদি এইভাবে যেতে থাকে তাহলে সংঘাত আরো বারবার আশঙ্কা বাড়বে। 150 গজের ভেতরে 1975 এর গাইডলাইন্স অ্যালাউ করে না, তোমরা সেটাকে মেনে চলো, 1 নাম্বার। 2 নাম্বার, তোমরা যদি এর বাইরে এসে কাজ করতে চাও আমরা সেটাকে প্রতিরোধ করব। কাজে আমরা মনে করি এই ধরনের প্রতিরোধ হলে উত্তেজনা বাড়বে। বাংলাদেশের দিক থেকে আমরা উত্তেজনা চাই না, ভারতের দিক থেকে তারা বাংলাদেশ বিরোধিতা বন্ধ করলে আমার ধারণা দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার জায়গাটা তৈরি হতে পারে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, সীমান্তের উত্তেজনা কোনো সুখবর বয়ে আনবে না, বরং সম্পর্ককে আরো খারাপের দিকে নিয়ে যাবে। ইন্ডিয়ার আসল উদ্দেশ্য, তারা চাচ্ছে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং সেটা করার জন্য তারা একবার এক একটা কাজ করাচ্ছে বাংলাদেশে। যদি আমাদের সাথে খেলা করে, আমরা যদি খেলা চালি, তারাও টুকরা টুকরা হয়ে যাবে। ভদ্রতা মানে দুর্বলতা নয়। আমরা দেখাবো, যখন সিংহকে দেখবেন, সিংহ কিন্তু খুব ভদ্র থাকে, দেখতে কত সুন্দর সৌম্যমৈত্রী, কিন্তু যখন কেউ উত্ত্যক্ত করে কোনো কিছু তাকে আঘাত করে,
সে কিন্তু তার আসল রূপে চলে আসে। ইন্ডিয়াকে পরাজিত করা আমাদের সময়ের ব্যাপার মাত্র। এটা যদি বলেন যে খুব উদ্ধত্তের কথা, না, উদ্ধত্তের কথা না। আমাদের সেই শক্তি, সেই সাহস, সেই সক্ষমতা আমাদের আছে। বাংলাদেশ অস্থিতিশীল হোক, সেই কাজ থেকে ভারতের বিরত থাকা উচিত বলেও মনে করেন এই নিরাপত্তা বিশ্লেষক। গণহত্যার সকল ব্যক্তিকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকার নৈতিকতা ও যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে সংস্থাটি। সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাও করেছে দুদক। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম ভেঙে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় সাইমা ওয়াজেদ পুতুলকে আসামি করে সম্প্রতি মামলা করেছে দুদক। হুকুমের আসামি করা হয় তার মা শেখ হাসিনাকে। একই সাথে অনুসন্ধান চলছে প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেয়ার অভিযোগের। এবার মামলার আসামি কোন ক্ষমতা বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালকের দায়িত্বে থাকেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে দুদকের চিঠি। সংস্থাটির মহাপরিচালক জানালেন, তদন্তের স্বার্থে বিভিন্ন জায়গায় চিঠি দেয়া হচ্ছে। প্লট দুর্নীতির বিষয়ে ইতিমধ্যে মামলা রুজু হয়েছে এবং এই সংক্রান্তে ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধান দল তাদের অভিযোগ প্রমাণের জন্য যা যা প্রয়োজন হবে, যেখানে যেখানে পত্র লেখার প্রয়োজন হবে, জালিয়াতি প্রমাণাদি সংগ্রহের জন্য সব কাজই করবে। এদিন আওয়ামী সরকারের সময়ে প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রী পরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 2,84,00,000 টাকারও বেশি সম্পদ অর্জন ও দখলে রাখা সহ 9টি ব্যাংক হিসাবে 15 কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আজ একটি মামলা রুজু হয়েছে। সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। ধন্যবাদ। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দুর্নীতির মামলায় গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের বাসায় নগদ 16,25,000 টাকা সহ ফিক্সড ডিপোজিটের 4,45,00,000 টাকার ডকুমেন্ট পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। সকালে দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসব ছাড়াও স্বর্ণালংকার জব্দ করা হয়। বিস্তারিত ফজলে রাব্বির প্রতিবেদনে। রাজধানীর অভিজাত এলাকার এই বাসাটির 11 তলায় থাকতেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুর। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগে গেল 14 জানুয়ারি পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। একই অভিযোগে এবার ধানমন্ডি 7 নম্বর রোডের 25 নম্বর এই বাসাটিতে অভিযান চালায় দুদক। সকালে দুদক পরিচালক কাজী সাইমুজ্জামানের নেতৃত্বে এই অভিযানে নগদ 16,25,000 টাকা সহ ফিক্সড ডিপোজিটের 4,45,00,000 টাকার ডকুমেন্টস উদ্ধার হয়। সম্পদের বিবরণী দাখিল না করার অভিযোগেই মূলত এই অভিযান। 16,25,000 টাকা নগদ টাকা আমরা পেয়েছি এবং এছাড়াও সঞ্চয়পত্র, বিমা, মেয়াদি আমানত, ফিক্সড ডিপোজিট সহ প্রায় 4,45,00,000 টাকার ডকুমেন্ট আমরা পেয়েছি। কোন কোন ব্যাংকে তার চেক রয়েছে, কোন কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো আমরা ব্যাংকগুলোর নাম এবং শাখাগুলো লিখে নিয়েছি। আমরা তাদের সম্পদে অনুসন্ধান করছি। আমাদের যিনি অনুসন্ধানকারী কর্মকর্তা রয়েছেন তিনি তাদের এই সম্পদের সাথে তার যে বৈধ আয়, তিনি জীবনে যে আয় করছেন তার যোগ বিয়োগ করে উনি অবৈধ টাকা কত পেয়েছে, কত টাকা উনি অর্জন করেছেন সেটা আমরা ওই ফল আমরা দেখতে পারবো। আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এসকে সুরের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। ওই বছরের মার্চে তাকে তলব করে দুর্নীতি দমন কমিশন দুদক। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।
শিগগিরই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের বৈঠকের পর তিনি এই সিদ্ধান্তের কথা জানান। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল 5:30টায় বৈঠকটি হয়েছে। এতে প্রধান উপদেষ্টাকে গুমের ঘটনায় তদন্তের অগ্রগতি সম্পর্কে জানিয়ে জয়েন্ট ইন্টারোগেশন সেল, যা আয়নাঘর নামে পরিচিতি পেয়েছে, সেগুলো পরিদর্শনের অনুরোধ জানান কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শন করলে গুমের শিকার ব্যক্তিরা আশ্বস্ত বোধ করবেন ও অভয় পাবেন বলে জানান তারা। আজ বৈঠকে কয়েকটি গুমের ঘটনার নৃশংস বর্ণনাও দিয়েছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এমনকি 6 বছরের শিশুকেও গুমের বর্ণনা কমিশনের তদন্তে উঠে এসেছে বলে জানান তারা। প্রধান উপদেষ্টা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে বলেন, তদন্তে উঠে আসা ঘটনাগুলো গা শিউরে ওঠার মতো। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে সোমবার দিবাগত রাত 1টায় সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে জার্মানির চ্যান্সেলর, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট, বেলজিয়ামের রাজা, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আজাদ মজুমদার জানান, এবারই প্রথম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আয়োজনে আলাদাভাবে বাংলাদেশ বিষয়ক ডায়ালগ হবে। এটি বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে বলেও আশা করছেন সরকার। সম্মেলনে বিভিন্ন দেশের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও WTO, মেটা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ কয়েকটি সংস্থার সাথেও তার বৈঠক হবে। এই সম্মেলনে আসলে একটা খুব গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, এখানে একটা বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে, যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের CEO যারা এখানে যোগ দিবেন। এই ডায়ালগটা, বাংলাদেশ ডায়ালগ যেটা, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি। সাধারণত উন্নত দেশগুলোই এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়ালগ করার সুযোগ পায়। বাংলাদেশ WTO ইকোনমিক ফোরামে প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। বাংলাদেশে আসুন, বাংলাদেশে এখন ব্যবসার পরিবেশ সহজ করা হচ্ছে, বিনিয়োগের পরিবেশ উন্নততর হচ্ছে। আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আপনারা সামিল হন। এই আহ্বানটাই থাকবে মূলত বিনিয়োগকারীদের। পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 2 শতাধিক আসামিকে জামিন দিয়েছে আদালত। পরবর্তী শুনানি 10 ফেব্রুয়ারি। কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতের বিচারক ইব্রাহিম মিয়া এই রায় দেন। পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বোরহানুদ্দিন। এর আগে ভোর থেকেই বিডিআর জওয়ানদের মুক্তির দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা ও বিস্ফোরক আইনের করা মামলায় কারাভোগ করেছেন এসব আসামিরা। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছে অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার অবসান ঘটিয়ে বিচারক প্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা স্বজনদের। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানার সীমান্তরক্ষী বাহিনীর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হয়। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছিল 2010 সালে, কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এই মামলার বিচার ঝুলে যায়। হত্যা মামলায় খালাস বা সাজা ভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে 468 জনের মুক্তি আটকে আছে। দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজী। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন তিনি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, বাবুল কাজীর শরীরের 74% দগ্ধ হয়েছিল। বিকেল 5:30টার দিকে তিনি মারা যান। গত শনিবার ভোর 5টার দিকে রাজধানীর বনানীর বাসায় গ্যাস লাইটার বিস্ফোরণে গুরুতরভাবে দগ্ধ হন কাজী বাবুল। আশঙ্কাজনক অবস্থায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তার চিকিৎসায় শনিবার চিকিৎসক মারুফুল ইসলামকে প্রধান করে 19 সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়। অবস্থার অবনতি হলে গতকাল রাতে লাইফ সাপোর্টে নেওয়া হয় বাবুল কাজীকে। স্বজনরা জানান, কাল বাদ জোহর গুলশানের সোসাইটি মসজিদে তার নামাজে জানাজা হবে। এরপর বনানী কবরস্থানে মায়ের কবরে দাফন করা হবে বাবুল কাজীকে। আরও কিছু খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট।
যে উদ্যোগ নিয়েছেন তার জন্য তাদেরকে একটা করতালির মাধ্যমে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে চট্টগ্রামে। নগরীর 2 নম্বর গেটের বিপ্লব উদ্যান চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমান। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিনি শিক্ষাবৃত্তি দেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার সহ অনেকেই উপস্থিত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়ার আয়োজন করা হয়। সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মাহবুবুল হাসান ভুইয়া পিঙ্কু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন। এ সময় তিনি অভিযোগ করেন, বিজিবির হাতে সীমান্তে কোনো মানুষ মারা যায়নি, বরং বিএসএফ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। বলেন, ছোট রাষ্ট্র বলে ছোট করে দেখার সুযোগ নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভার আয়োজন করে প্রিয়জন সাহিত্য, সাংস্কৃতিক ও সামাজিক সংস্থা। রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনারে এর উদ্বোধন করেন প্রধান অতিথি চিত্রনায়ক আশরাফুদ্দিন আহমেদ উজ্জ্বল। কবি শাহিন রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি মোসলে উদ্দিন, কবি নুরুল ইসলাম মনি, হাসান হাফিজ, রেজাউদ্দিন স্টালিন, জাহাঙ্গীর ফিরোজ, শহীদ খন্দকার টুকু ও জাকির আবু জাফর সহ অনেকেই উপস্থিত ছিলেন এ সময়। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিএনপি। ঢাকা মহানগর দক্ষিণের 65 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাতুয়াইলে জিয়াউর রহমানের জন্মদিন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। পরে ঢাকা 4 আসনের সাবেক এমপি ও বিএনপির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ সালাউদ্দিন আহমেদ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয়েছে কিশোরগঞ্জের বাজিতপুরে। বাজিতপুর ঈদগাহ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন 12 দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কিশোরগঞ্জ জেলা সভাপতি ও জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক জীবনচন্দ্র দাস। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। লস্করপুর খেলার মাঠে এর আয়োজন করে উপজেলা হাসারা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ নাসিরুল আলম পলাশের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ঢাকা সেনানিবাসের নির্ঝর আবাসিক এলাকার এই প্রতিষ্ঠানটিতে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেজর জেনারেল মোহাম্মদ সাজেদুর রহমান। এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মেজর জেনারেল মোহাম্মদ সাজেদুর রহমান ও বিশেষ অতিথি ফাতেমা জোহরা। এ সময় সহপাঠ কার্যক্রম এবং দেশীয় সংস্কৃতি সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন প্রধান অতিথি। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রাসেল এবং অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল KM জাহিদুল হাসান, ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন কলেজের অধ্যক্ষ, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন এ সময়। রাজধানী নিউ সুপারমার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ এনে এর প্রতিবাদে মানববন্ধন করেছেন ব্যবসায়ী সমিতির সদস্যরা। রাজধানী নিউ সুপারমার্কেটের সামনে দুপুরে এই কর্মসূচি হয়। অভিযোগ করা হয় ষড়যন্ত্রমূলক এই মামলা দিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। হয়রানিমূলক এই মামলা প্রত্যাহার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ব্যবসায়ীরা। 3 দিনব্যাপী 51তম আগা খান গোল্ড কাপ গলফ টুর্নামেন্ট 2025 শুরু হয়েছে কুর্মিটোলা গলফ কোর্সে। টুর্নামেন্টে কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি বিদেশি সদস্য সহ দেশের সকল গলফ ক্লাবের প্রায় 500 গলফার অংশগ্রহণ করছেন। এর উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। টুর্নামেন্টে অংশগ্রহণকারী সদস্যরা ছাড়াও কমান্ড্যান্ট ন্যাশনাল ডিফেন্স কলেজ ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক, প্রিন্স আগা খান শিয়া ইমামি ইসমাইলি, কাউন্সিলের প্রেসিডেন্ট মাদাদ আলী ভিরানি, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তৌহিদ হোসেন, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবিদুর রেজা খান সহ অনেকে উপস্থিত ছিলেন।
জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো সনি স্মার্ট প্রেজেন্টস স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কন্টেস্ট 2024। রাজধানীর আগারগাঁওয়ে জহির স্মার্ট টাওয়ারের সম্মেলন কক্ষে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেন 25 জন শিল্পী। এতে চ্যাম্পিয়ন রাজধানী উত্তরার শাহিন আলমকে পুরস্কার হিসেবে দেয়া হয় নগদ 50,000 টাকা। ফার্স্ট রানার আপ আহাদুর রহমান রাহাতকে 30,000 এবং সেকেন্ড রানার আপ শ্যামল দেবনাথকে নগদ 20,000 টাকা দেয়া হয়। এছাড়াও এই 3 বিজেতাকে সনি স্মার্টের পক্ষ থেকে নানা উপহার সামগ্রীও দেয়া হয়। এছাড়া 10 প্রতিযোগীকে উপহার হিসেবে দেয়া হয় স্মার্ট বাংলা কারাওকে মিউজিক সিস্টেম। অনুষ্ঠানে বিচারক ছিলেন গায়ক, সুরকার ও সঙ্গীত পরিচালক কিশোর দাস, সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক সাজিয়া সুলতানা পুতুল এবং সঙ্গীত শিল্পী ইসফাতরা রনি। উপস্থিত ছিলেন স্মার্ট বাংলা কারাওকে মিউজিক কন্টেস্ট 2024-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্বনামধন্য সঙ্গীত শিল্পী লিলিন মুন, স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের মহাব্যবস্থাপক সরোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং উপমহাব্যবস্থাপক আজাদ রহমান সহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব, ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। নির্ভয়ে ভোট দিতে পারবে জনগণ, বিশ্বাস করে বিএনপি, বলেছেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। প্রধান উপদেষ্টার টাইম ফ্রেমেই হবে নির্বাচন, জানিয়েছেন সিইসি। দিনক্ষণ ঠিক হবে সব দলের মতামতে, বলেছেন প্রেস সচিব। রক্ত দিয়ে হলেও সীমান্ত সুরক্ষার প্রত্যয় স্বরাষ্ট্র উপদেষ্টার। নানা সুবিধা বন্ধ হওয়াতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে ভারত, অভিমত নিরাপত্তা বিশ্লেষকদের। পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন দুদকের, ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি। শীঘ্রই আয়নাঘর পরিদর্শন করবেন প্রধান উপদেষ্টা। গুম তদন্ত কমিশনের বৈঠকে সিদ্ধান্ত, দাভোস সম্মেলনে অংশ নিতে সুইজারল্যান্ড যাচ্ছেন কাল। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। শুভরাত্রি।